এর আগের দিনের ক্লাস পুরোটাই ভয়েস সমেত রেকর্ড করা সম্ভব হয়েছিল, ফলে আগের দিনের ক্লাসের যদি কারোর কিছু প্রয়োজন থাকে তাহলে আমি সেটা পাঠিয়েও দিতে পারবো। যেমন ডালিয়াদি, দেবব্রত, এদেরকে আমরা আগের দিনের ক্লাসটা পাঠিয়ে দিয়েছি, যা ঢুকতে পারিনি ঠিক সময়। আজকের ক্লাসে অভিনয় কিভাবে সত্য হয়ে ওঠে সেই জায়গাতে দাঁড়িয়েই আমরা বিভিন্ন রকম গ্রামাটিক্যাল কি কি আমরা করতে পারি সেগুলো নিয়েই আলোচনা করে যাচ্ছি। আর বারবারই একটা কথা আমি বলার চেষ্টা করছি যে এই যা আলোচনা হচ্ছে সবটাই বাস্তবে তার রূপ হবে যখন মঞ্চে গিয়ে এটা প্রয়োগ হবে। মঞ্চে গিয়ে নয়, যে কোনো অভিনয়ের ক্ষেত্রে গিয়ে এটা প্রয়োগ হবে। অভিনয় করতে গিয়ে এগুলো প্রয়োগ করে বুঝে নিতে হবে যে এগুলো ঠিক আছে না ভুল আছে। বা অভিনয় করতে গিয়ে দেখা গেল যে আমি যেগুলো যে ইমাজিনেশনের কথাটা বললাম, সেই ইমাজিনেশনের কথাটা আমি রিহার্সাল রুমেও করতে পেরেছিলাম বা নিজেকে প্রস্তুত করেছিলাম ইমাজিনেশনে, কিন্তু অভিনয়ের দিন অভিনয় করতে গিয়ে দেখলাম যে সেই ইমাজিনেশনটা হলো না, বা ওই দিনই হলো, আগের দিন যেটা হচ্ছিল না সেদিন ওই দর্শক, মিউজিক, মেকআপ, কস্টিউম সব নিয়ে সেদিন যেন হলো, রিহার্সালে হচ্ছিল না। এইরকম বাস্তব অবস্থার মুখোমুখি আমরা অনেক সময় হই। ছোটবেলা থেকে আমাদের যখন পড়াশুনো শেখানো হয়, যে কোনো পড়াশুনোর ক্ষেত্রে, সেই ক্লাস 1 থেকে আরম্ভ করে একদম পিএইচডি পর্যন্ত আমরা যখন এগিয়ে যাই, তখন তাতে প্রচুর জিনিস আমরা শিখি। কতগুলো শেখা আমাদের কাছে অভ্যাসের মতো হয়ে যায়, আর কতগুলো শেখা বই উল্টে দেখে নিতে হয়। বই উল্টে মাঝে মাঝে দেখে নিতে হয় যে বিভিন্ন রকম ফর্মুলা আছে, বিভিন্ন রকম হাইপোথিসিস আছে, বিভিন্ন রকম সূত্র আছে, থিওরি আছে, যেগুলো এক্সাক্ট শব্দগুলো আমরা জানি কিন্তু এক্সাক্ট শব্দগুলো ভুলে গেছি। ফলে আরেকবার বইটা খুলে দেখে নিতে হয় যদি যদি ওই সাবজেক্টটা নিয়ে আমাকে আলোচনা করতে হয়। কিন্তু কতগুলো বিষয় আমরা প্রথম থেকে ওই অভ্যাস করতে করতে আমরা আমাদের তৈরি হয়ে যায়। যেমন ক্লাস 1-এ গিয়ে যখন প্রথম হয় তখন দেখে দেখে পড়া, রিডিং পড়া, এটা খুব শক্ত ব্যাপার থাকে, এটা খুব একটা সহজ ব্যাপার থাকে না। মানে অক্ষরগুলো চেনার পর অক্ষরগুলো দিয়ে একটা শব্দ তৈরি হচ্ছে, সেই শব্দ দিয়ে একটা বাক্য তৈরি হচ্ছে, সেই বাক্যটা আবার এমনভাবে বলতে হচ্ছে যাতে পুরো বাক্যটার মানে হয়। এমনভাবে আমরা বাক্যটা বলতে পারি না যে বাক্যের মানে হয় না। এই পড়াটা ক্লাস 1-এ যেমনভাবে পড়লাম, সেই পড়াটা ক্লাস 9-এ গিয়ে কিন্তু অনেক সহজ হয়ে গেছে। ক্লাস 9-এ গিয়ে ওই পড়াটা যখন পড়ছি তখন আমি তখন আমাকে আর অক্ষর নিয়ে খুব একটা বেশি ভাবতে হচ্ছে না, শব্দ নিয়ে ভাবতে হচ্ছে না, কারণ আমার এই 8 বছর ধরে ওটার সঙ্গে আমার অভ্যাস হয়ে গেছে। এখন ক্লাস 10 পর্যন্ত সবাই অঙ্ক করে, হ্যাঁ, a+b² এর ফর্মুলা সবাইকার মুখস্থ হয়ে গেছে। তখন আর তাকে বই দেখতে হয় না, কিন্তু প্রথম বই দেখতে হয়। এই থিয়েটারের আমরা যে তত্ত্বের কথাগুলোকে আমরা বলার চেষ্টা করছি, এটা একটা মজা আছে। সেটা মজা আছে যে ভারতের নাট্যশাস্ত্র বলা হচ্ছে পঞ্চম বেদ, মানে বেদের চতুর্থ বেদ, 4টে বেদের পরে এটাকে পঞ্চম বেদ। ভারতের নাট্যশাস্ত্রের মধ্যে এখন সেই ভারতের নাট্যশাস্ত্র নিয়ে যদি আলোচনা করা যায়, ভারতের নাট্যশাস্ত্র এরকম অনেক কিছু আমরা খুঁজে টুজে পাবো, কিন্তু যেহেতু সেটা ওই সংস্কৃত শ্লোকে লেখা আছে, আর সংস্কৃত শ্লোকের ঠিক একদম বঙ্গীয়করণ করা আছে, বাংলা করা আছে সংস্কৃত শ্লোকেরই, তাই অনেক সময় দেখা যায় যে সেটা আমাদের কাছে কিছুটা ধৈর্যচ্যুতি ঘটায়। অনেক রকম নিয়মের বেড়াজালের মধ্যে তাকে রাখা আছে, কিন্তু সেখানেও দেখা যাবে যে অভিনয় সম্পর্কে আমরা যে আলোচনাগুলো করছি, স্ট্যানিস্লাভস্কির যে আলোচনাগুলো করছি, সে আলোচনাগুলো যেন তখনও অনুভূত হয়েছিল যে ওই অভিনয় করতে গেলে সত্য হয়ে উঠতে হবে। অভিনয় করতে গেলে মানুষটা যেন সত্যি মানুষ
যে চরিত্রে অভিনয় করছে সেই চরিত্র হয়ে ওঠে। আর আমরা যে আলোচনাগুলো করছি এই আলোচনাগুলো প্রয়োগ করে বুঝে নিতে হবে। মানে এমনি বুঝে গেলাম ব্যাপারটা এত সহজ নয়, মানে আমরা বুঝতেও পারি না এত সহজে। ধরো আমি একটা ছোট্ট প্রশ্ন করি যে আমাদের ছোটবেলা থেকে যে অঙ্ক শেখানো হয়, বিভিন্ন অঙ্ক যে শিখি, আমাদের জীবনে কি সে অঙ্কটা কাজে লাগে? মানে এমনি একদম ওই বাজারের অঙ্ক গিয়ে ক টাকা চাল কিনলেন যোগটা দেখে নিলেন, বা কার থেকে কত টাকা পাবেন বিয়োগ করে নিলেন, বা ভাগ করে নিলেন, সে কথা বলছি না। আরও যে বৃহত্তর জায়গায় যখন আমি নল চৌবাচ্চার অঙ্ক আমরা করেছি, যে একটা নল দিয়ে জল ঢুকছে আর একটা নল দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, আর কখন চৌবাচ্চাটা ভরতে হবে, তো সেটা আমরা ক্যালকুলেশন, আংকিক ক্যালকুলেশন করে আমরা বলে দিয়েছি বা আমরা বলতে পারছি। এটা কি আমাদের জীবনে কোনো কাজে লাগছে? আমাদের ব্যক্তি জীবনে কোনো কাজে লাগছে? সম্রাট বলতো, ব্যক্তি জীবনে কোনো কাজে লাগে ওই অঙ্কগুলো? তুই রাস্তায় আছিস? ব্যান্ডেলে কোথায়? ব্যান্ডেল স্টেশন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোকে বলতে হবে না, তুই শুনে যা, তো মাঝখানে কেটে যাবে তোর। হ্যাঁ, অলিভিয়া বল, অলিভিয়া বল। অলিভিয়াও কি এক কথা? উঠে আছিস? আচ্ছা আচ্ছা, বল, এই অঙ্কগুলো আমাদের জীবনে কাজে লাগে? কিরকম লাগে? নল চৌবাচ্চার অঙ্ক তোর জীবনে কি কাজে লেগেছে? মানে একটা ক্ষেত্রে উদাহরণ দিতে পারবি? নল চৌবাচ্চার অঙ্ক তোর কি কাজে লাগলো তোর? সুদ? কিন্তু সবাইকে অঙ্কটা করতে হচ্ছে। একজন অভিনেতা, তার কি কাজে লাগবে? ব্যাপারটা তাই, তারও কাজে লাগবে। আমি এটা একটু জানতে চাই, কারণ এই অঙ্কের মধ্যে দিয়ে অঙ্কের পুরো জিনিসটা একটা কাল্পনিক ব্যাপার। অঙ্কটা কিন্তু রিয়ালিস্টিক নয়, অঙ্ক পুরোটাই কাল্পনিক। অঙ্ক পুরোটাই হচ্ছে ইমাজিনেশন। ইমাজিনেশনের একটা কি বলবো, সলিড রূপ আছে। ইমাজিনেশনটা কমপ্লিট হবে, মানে বৈজ্ঞানিক রূপ আছে। অঙ্ক হচ্ছে সেই রকম একটা ইমাজিনেশনের বৈজ্ঞানিক রূপ। আমরা জীবনে প্রতিটি মুহূর্তে ওয়ান থেকে আরম্ভ করে আজ পর্যন্ত যেখানে আছো, সবাইকেই বিভিন্ন প্রবলেম সলভ করতে করতে যেতে হচ্ছে। সবাই তার জীবনের কিছু প্রবলেম থাকে, সে প্রবলেমগুলো সলভ করার জন্য তাকে কেউ সাহায্য করে, সলভ করার জন্য সে অন্যের পরামর্শ নেয়, কিন্তু শেষ পর্যন্ত সলভ করে অথবা পারে না। যারা সলভ করতে পারে না তারা দুর্ভাগ্য। কিন্তু আমরা একটা একটা সেকেন্ড ওয়ে বার করি, এবং সেটা সেই বার করাটার মধ্যে একটা অঙ্ক কষেই বার করি। একটা অঙ্ক কষে বার করাটাই ওর মধ্যে থাকে। যেমন ধরো মঞ্চের মধ্যে আমরা চরিত্র যখন তৈরি করতে যাই তখন একটা অঙ্ক কষেই তৈরি করি, কিন্তু অঙ্কটা ধরা পড়ে গেলে হবে না। অঙ্কটা যদি ধরা পড়ে যায়, তাহলে দর্শক তোমার সত্যটা বুঝতে পারবে না। অঙ্কটা সত্য নয়, অঙ্কটা কাল্পনিক। পৃথিবী যত রকম অঙ্ক, সেই অঙ্ক দিয়ে আমরা মনে করি যে এখান থেকে সূর্যের দূরত্ব কত, কত লক্ষ কত কোটি আলোকবর্ষ দূরে সূর্য আছে, এটা আমরা অনুমান করে নিই। এটার কিন্তু এরম নয় যে তুমি ফিতে মেপে বলবে এত আলোকবর্ষ দূরে সূর্য আছে। আমরা ব্যাক ক্যালকুলেশন করেছি, ব্যাক ক্যালকুলেশন করতে 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 পৌঁছেছি যে পৃথিবীর জন্ম কোত্থেকে হলো। কারণ পৃথিবীর জন্ম হলো, যে মুহূর্তে পৃথিবী জন্ম হলো সেই মুহূর্তে আর একটা লোক কাগজ কলম নিয়ে বসে গেল আর তার হিস্ট্রি লিখতে আরম্ভ করলো। ব্যাপারটা তো সেরকম নয়। আজকের প্রতিদিনের ইতিহাস কোথাও লিখিত হয়ে যায়, কিন্তু তখন তো তা ছিল না। তাহলে আমরা ওখানে পৌঁছই কি ব্যাক ক্যালকুলেশন, একটা অঙ্ক কষে ওখানে পৌঁছই। অঙ্কটা আমাদের জীবনে ভীষণভাবে কাজে লাগে, সবাইকার জীবনে কাজে লাগে, শুধু অঙ্ক নিয়ে যে আছে তা নয়।
অঙ্কটা অঙ্কটা আমাদের ভেতরে, এবার অঙ্কটা আমাদের ভেতরে মিশে গেছে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে অঙ্কটা আমাদের ভেতরে মিশে গেছে। ইতিহাসটা যদি ভুল ইতিহাস আমাদেরকে পড়ানো হয়, সে ভুল ইতিহাসটা আমাদের মধ্যে মিশে গেছে। আমি যদি ক্ষুদিরামের কথা বলি, ক্ষুদিরাম সম্পর্কে একটা আইডিয়া সবাইকার হয়ে গেছে, না নিশ্চয়ই যে ছেলেটি কালকে জন্মেছে সে বলতে পারবে না, কিন্তু মোটামুটি যারা যারা একটু সচেতন মানুষ সেই ইতিহাসটা তারা জানে। ভারতবর্ষের বিভিন্ন রকম ইতিহাসের কথা তারা জানে, বাংলার বিভিন্ন রকম ইতিহাসের কথা তারা তারা জানে, ভূগোলের কথা আমরা জানি। আমি যদি কাটোয়াটাকে বলি, তাহলে কাটোয়াতে গেলে আমরা অজয় নদীর কথা বলবো, কাটোয়াতে গেলে আমরা গঙ্গার কথা বলবো। এখন কাটোয়া বা যে 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 জায়গাটায় থাকে তার একটা ইতিহাস আছে, আমার একটা পারিবারিক ইতিহাস আছে, সেই ইতিহাসটা কোথাও লিখিত নেই। সেই ইতিহাসটা সবার ক্ষেত্রে কোথাও লিখিত নেই, কিন্তু সেই ইতিহাসটা আমার জানা আছে। আমি যে বিজ্ঞান নিয়ে আলোচনা করি, পড়াশোনা করি, সেই বিজ্ঞানটা আমার জীবনে প্রতি মুহূর্তে কাজে লাগে। বাংলা তো লাগেই, ইংরাজি লাগে। তার মানে আমি বলছি এই এই লাগাগুলো এই লাগাগুলো আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমার বলার উদ্দেশ্য শুধু একটা জায়গাতেই, যে এগুলো আমাদের জীবনে অভ্যাসে পরিণত হয়ে গেছে। অভিনেতাদের অভ্যাসের মধ্যে যদি পরিণত না হয়, আমি এখানে যা 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 পাঠ দিচ্ছি, স্ট্যানিস্লাভস্কির বিভিন্ন জিনিস নিয়ে পাঠ দিচ্ছি, এটা যদি আমার অভ্যাসের মধ্যে না চলে আসে, তাহলে কিন্তু এই এই এটা সুফল পাওয়া যাবে না। মানে এটা জানার আগে এবং জানার পরে আমি একই জায়গায় থাকবো। অভিনেতাকে কেউ তৈরি করতে পারে না, আজ পর্যন্ত অভিনেতা তৈরি হয়নি। তৈরি অভিনেতাকে আর একটু ঝকঝকে করে দেওয়া গেছে, আর একটু তাকে ক্লিয়ার করে দেওয়া গেছে, সে কি করিতে হইবে সেটা তার কাছে দেওয়া আছে, কি করিবে না, ডু এবং ডু নট তাকে বলে দেওয়া আছে। সেই জায়গা থেকে এর আগের দিন আমরা মাঝখানে তোমরা নাটক করলে, অলিভিয়া, সম্রাটেরা নাটক করলে, এই যে মঞ্চে গিয়ে নাটক করতে গিয়ে এই পড়ার এই এই বা এই জানার, এগুলো কি কোনো তোমাদের কোনো কাজে লাগলো, কোনো অভিজ্ঞতার কাজে লাগলো? আমি সম্রাটকে জিজ্ঞেস করছি না, কারণ সম্রাট একটু বাইরে আছে। হিমাদ্রি বলতো, হিমাদ্রিও তো অভিনয় করেছিলি। হিমাদ্রি, হিমাদ্রি কোথায় আছে? কাজে লেগেছে মনে হচ্ছে, কাজে লেগেছে। হুম হুম ভেরি গুড, ভেরি গুড। এই এই কাজে লাগাটা, এই কাজে লাগাটা আমাদের অভিনেতাদের এই এই জানাগুলোকে কাজে লাগিয়ে যেতে হবে। কাজে যদি লাগাতে না পারি, তাহলে কিন্তু এই জানাগুলোর কোনো মূল্যহীন জানা হয়ে যাবে। আর উনি কতগুলো পয়েন্টসকে জানাচ্ছে, এই প্রত্যেকটি পয়েন্টসকে এলাবোরেট করলে, প্রত্যেকটি পয়েন্টকে টেনে টেনে বাড়ালে, যেমন গার্ডার টেনে বাড়ানো যায়, ইলাস্টিক টেনে বাড়ানো যায়, এরকম টেনে টেনে বাড়ালে তার মধ্যে থেকে আরো অনেক অনেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় বেরোবে, যেটা নিজেরাই বার করতে পারবে, যেটা তোমার অভিনয়কে কি বলবো, মানে অভিনয়ের মধ্যে একদম ফুল ফুটিয়ে দেবে। অভিনয়ের মধ্যে আহ, অনেক 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 রকমের অনেক রকমের সুন্দর সুন্দর অভিব্যক্তি তৈরি করবে। এটা এটা এই 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 প্রয়োগের জায়গাটা মাথায় রেখেই, এখন এরম হতে পারে যে স্যার আমার তো এখন প্রয়োগের কোনো জায়গা নেই, আমি তো কোনো থিয়েটার দলের সঙ্গে যুক্ত নেই, বা আমি থিয়েটার করছি না, তাহলে আমি এটা কি করে প্রয়োগ, কোন জায়গা থেকে প্রয়োগ করতে পারি? আমি আর একটা কথা বলি, যে এই যে বিষয়গুলো তৈরি হয়েছে, এই বিষয়গুলো কিন্তু আগে তৈরি হয়নি, আগে প্রয়োগ হয়েছে, তারপর লেখা হয়েছে। এই স্ট্যানিস্লাভস্কি আগে প্রয়োগ করেছেন, বা স্ট্যানিস্লাভস্কি নয়, তারও অনেক আগে, 5000 বছর আগে ধরে প্রয়োগ হচ্ছে। উনি উনি এটাকে লিখেছেন। মানে আমরা এমন একটা শিল্পকলার সঙ্গে যুক্ত আছি, যে শিল্পকলাটাকে বলে অ্যাপ্লায়েড।
এটা অ্যাপ্লাইড আর্ট। এটা এরম নয় যে এটা শুধু এর কোনো একাডেমিক জায়গা থাকবে, এটা অ্যাপ্লাই করতে হবে, এটাকে 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 উপস্থাপনা করতে হবে, আর অ্যাপ্লাইগুলো আগে থেকে হয়ে আছে। দেখবে যে আমরা আমাদের জীবনের মধ্যে আমরা বাঙালি হিসাবে, পশ্চিমবঙ্গবাসী হিসাবে, ভারতীয় হিসাবে আমরা অনেক রীতিনীতির সঙ্গে নিজেরা যুক্ত আছি, যেগুলোকে ইংরেজিতে বলে রিচুয়ালস। বিভিন্ন ধরনের রিচুয়ালস আমাদের আছে। সেই রিচুয়ালসগুলো মানে আগে বলতো যে 12 মাসে 13 পার্বণ, রিচুয়ালস ইজ দ্য পার্বণ। এবং এই পার্বণগুলো সব আলাদা 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 পার্বণ, আলাদা আলাদা রকমের পার্বণ। বাড়িতে যদি সত্যনারায়ণ পুজো হয়, এই সত্যনারায়ণ পুজো আর বাড়িতে যদি ছেলের পৈতে হয় বা মেয়ের বিয়ে হয়, এই দুটোর মধ্যেই একটা জায়গা খুব কমন জায়গা পড়ে যায়, সেটা হলো একটা পুজোর ব্যাপার থাকে। আমরা যেহেতু নির্দিষ্ট একটা ধর্মের মধ্যেই অবস্থান করি, তাই সেই পুজোটা কম বেশি আমরা প্রত্যেকেই দেখেছি। আমরা ইন্টারেস্ট হই বা না হই, অত অত গুরুত্ব দিয়ে দেখিনি, কিন্তু সেই এটা আমরা জানি, এই জিনিসটা জানি যে ওখানে একটা ধর্মীয় কাজ হয়। আর ধর্মের জায়গাটা যদি বাদ রেখে দিই, ধর্মেরটা যদি ওখান থেকে তুলে নিই, ধর্ম বলে কিছু নয়, আমি যদি তুলে নিই, তাহলে কতগুলো মানুষের মুভমেন্টস তৈরি হয়, কতগুলো মানুষের আলাদা 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 কাজ তৈরি হয়, আলাদা আলাদা কাজ। অনেকগুলো মানুষ কিন্তু তার আলাদা আলাদা কাজের সঙ্গে যুক্ত আছে। যে ভদ্রমহিলা ওই নৈবেদ্য সাজাচ্ছেন, তিনি তার পোশাক থেকে আরম্ভ করে, তার ওই ফল কাটার বঁটি থেকে আরম্ভ করে, সামনে যে পাত্রটা নিয়েছে, যে পাত্রের মধ্যে খুব ভালো জল আছে, অনেক সময় গঙ্গা জলও থাকতে পারে, অনেক পবিত্র জল যাকে বলা হয়, সেই সব রেখে বেশ নিষ্ঠার সঙ্গে তিনি ফলগুলো কাটছেন, আবার একজন চাল ভেজাচ্ছেন, সেটাকে দিয়ে একটা নৈবেদ্য তৈরি করছে, এবং তৈরি করার সময় একটা অসম্ভব তাদের কি বলবো, তাদের একটা ডিভোশন কাজ করছে। এরম নয় যে জোর করে তাকে বলেছে এই কাজটা করে দাও, আর সে জোর করে যে কাজটা একজন একজন কি বলা যেতে পারে, মানে একজন শ্রমিক, একজন কায়িক পরিশ্রম করে, যে কাজটা তাকে দিয়ে জোর করে করানো হয়, মানে তার শরীর যখন দিচ্ছে না, তখনও তাকে যখন ইট বইতে হয় বা সিমেন্ট মাখতে হয় বা রাস্তা তৈরি করতে হয় বা মাটি কোপাতে হয়, তখন তার মধ্যে ওই একটা আলিস্যি চলে আসে, তার মধ্যে কোনো ডিভোশন থাকে না, সে কাজটা তখন কাজের জায়গায় থাকে। এটা কিন্তু তা নয়, যেহেতু এর মধ্যে একটা ধর্মীয় ব্যাপার আছে, সেহেতু তার মধ্যে একটা নিষ্ঠাও আছে, একটা নিষ্ঠা দিয়ে কাজটা সে করে যাচ্ছে। এবং এই কাজটা হয়তো হাতে ধরে কেউ তাকে শেখায়নি, সেটা উনি দেখে শিখেছেন, তার প্রেডিসেসর, তার 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 ঠাকুমা, দিদিমা বা মা বা জ্যাঠাইমা, এদের থেকে শিখেছেন। আবার পুরুত মশাইয়ের একটা কাজ আছে, পুরুত মশাই সেই কাজটা করে যাচ্ছে। পাশে আরেকটা লোক, সে ধনুচির মধ্যে নারকোল ছোবড়াগুলো এমনভাবে রাখছে এবং তার মধ্যে ধুনো দিয়ে নাড়ছে, সেটাও নিষ্ঠার সঙ্গে, এবং এরাম নয় যে দায় গোছের, মানে ওটা যেন ওটার মধ্যে থেকে যেন, অর্থাৎ অনেকগুলো কাজ। দেখো, এই থিয়েটার মানে ইজ এ কম্পোজিট আর্ট। অনেকগুলো কাজ এই রিচুয়ালসের মধ্যে মানুষ করছে, এবং তার মধ্যে প্রচন্ড নিষ্ঠা আছে, প্রচন্ড নিষ্ঠা নিয়ে সেই কাজটা করছে। এরকম দুর্গাপুজোর একটা কাজ আছে, কিছু মানুষ দুর্গাপুজোয় দেখবে সারাদিন ধরে ওই পুজোটা নিয়েই ব্যস্ত থাকেন, মানে উনি ওই ওনার ওই যে কি বলবো, সঙ্গে যে কাপড়টা আছে, সেটা ওই একটু সিল্ক টাইপের কাপড় বা হলদে রঙের কাপড়, এই কাপড়টাও কখনো খোলেন না, কারণ তাকে বিভিন্ন সময়ে, এই আজকে দুপুরের ভোগ দিতে হচ্ছে, এই সকালের ভোগ দিতে হচ্ছে, এই রাত্রিবেলা আরতি করতে হচ্ছে, ওইটা নিয়েই ব্যস্ত। তারপরে সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা প্রচন্ড ক্লান্ত হয়ে গিয়ে শুয়ে পড়ছে, তার তখন আর মনে হচ্ছে না যে যাই আমি অন্যান্য বিভিন্ন জায়গায় গিয়ে ঠাকুর দেখতে যাই, বা যাই গিয়ে একটুখানি ফুচকা খেয়ে আসি, বা সবার সঙ্গে একটু হুল্লোড় করি, তার মনে হচ্ছে না। আবার 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 কিছু মানুষ আছে যারা পুজোর দিকেই নেই, তারা আসছে, বসছে, গল্প করছে, হই হই করছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, নাচছে, হ্যাঁ, ঠাকুর দেখতে যাচ্ছে, ভালো মন্দ রেঁধে খাচ্ছে।
কোনোটা বাদ দিয়ে কিন্তু পুজোটা নয়। এই যে রিচুয়ালসটা, এই রিচুয়ালসের মধ্যে এটাও আছে, কারণ এই রিচুয়ালসের মধ্যে একটা অর্থনৈতিক জায়গা আছে, একটা ধর্মীয় জায়গা আছে। অর্থাৎ আমাদের জীবনে অসম্ভব অসম্ভব কিছু রিচুয়ালস আছে, যে রিচুয়ালস গুলো থেকে আমরা অভিনয়ের শিক্ষা পেতে পারি, যদি সেটা যদি সেটা খুব মন দিয়ে আমরা দেখতে পারি, অবজার্ভ করতে পারি। অনেকগুলো মানুষ যখন মঞ্চের মধ্যে কাজ করে, তখন দেখবে যে মঞ্চের যিনি কথা বলছেন আর যিনি কথা বলছেন না মঞ্চের মধ্যে আছেন, তার মধ্যে একটা গন্ডগোল তৈরি হয়েছে। যে কথা বলছে না সে তো খুব ভালোই, কি করবে ভেবে পাচ্ছে না, কোন দিকে তাকাবে, কার কি করবে, তার হাত পা কোথায় যাবে, খুব বিব্রত বোধ করছে। দেখবে ওই ফুটবল খেলার মাঠে গিয়ে, ফুটবল খেলা আমাদের তো এখন মাঠে গিয়ে খেলা দেখা প্রায় হয় না, আমরা তো ভালো ভালো খেলাগুলো ওই টেলিভিশনেই দেখি। দেখবে ওই 22টা লোক একটা বল নিয়ে দৌড়চ্ছে, কিন্তু বলটা যার পায়ে আছে তাকে ক্যামেরা দেখাচ্ছে, কিন্তু আরো দূরে আর একটা লোক এই বল নিয়ে ঘুরছে, ওখানেও কিছু মুভমেন্টস তৈরি হচ্ছে। ও একবার ডান দিক যাচ্ছে, একবার বাঁ দিক যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, পেছিয়ে যাচ্ছে। ওই মুভমেন্টসটা আমরা টিভির ক্যামেরায় দেখতে পাই না, কিন্তু আমরা মাঠে থাকলে দেখতে পাই যে বল একটা সে নড়ছে, তার সঙ্গে প্রত্যেকটা লোক নড়াচড়া করছে। অসম্ভব ভাবে নয়, একজন ওই দিক থেকে ছুটে চলে এলো, ঠিক তার কাছে বলটা চলে গেল। অর্থাৎ কি এলো, অর্থাৎ হলো প্রত্যেকে ওই খেলাটার মধ্যে ইনভলভ। এমনকি যে গোলকিপার, সেও গোলের পেছনে দাঁড়িয়ে চিৎকার করে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে। বল হয়তো তখন অনেক অন্য অপোনেন্টের গোলের দিকে, তখনও এখান থেকে চিৎকার করছে। তার মানে এটা হচ্ছে ইনভলভমেন্ট। এই ইনভলভমেন্টের কথাই স্ট্যানিস্লাভস্কি বলার চেষ্টা করছে, যে থিয়েটার যখন তৈরি হচ্ছে, থিয়েটারে যখন অভিনয়, একজন অভিনেতা, সে অভিনেতা অ্যাকশন বুঝলো, সাইকোলজিক্যাল অ্যাকশন বুঝলো, ফিজিক্যাল অ্যাকশন বুঝলো, সে গিভিং সার্কামস্টান্সেস বুঝলো, সে ইমাজিনেশন বুঝলো, সে ট্রুথ অ্যান্ড বিলিভ বুঝলো, সে রিল্যাক্সেশন মাসলস বুঝলো। কিন্তু এটা বুঝলেই কি অভিনয়টা হয়ে যাবে? যতক্ষণ না প্রত্যেকটি জিনিস তার মধ্যে ইনভলভড হবে, সে যতক্ষণ না তার মধ্যে ইনভলভড হবে, ততক্ষণ ধরে সে, যতক্ষণ না সে তার মধ্যে সে প্রবেশ করবে, ততক্ষণ করে সেই অভিনয়টা, সে এইটার অভিনয়ের সুফলটা সে পাবে না। ফলে ইনভলভ হওয়ার চেষ্টা করতে যেতে হবে। যেমন এর আগের দিন আমি তোমাদেরকে পাঠ দিয়েছিলাম, মনে আছে? সেই পাঠটা ছিল রিল্যাক্সেশন অফ মাসলস নিয়ে। সেটা বলতে গেলে সাবটেক্সটও ঢুকে গেছিলাম। রিল্যাক্সেশন অফ মাসলসের ক্ষেত্রে আমরা বলেছিলাম কোথায় টেনশন বিল্ড হয়, কোথায় রিল্যাক্স রাখতে হয়, এসব নিয়ে আলোচনা করেছিলাম। এখন এই রিল্যাক্সেশন অফ মাসলস তোমার বাস্তব জীবনে কি থাকে? তোমার বাস্তব জীবনে তোমাকে তোমার মা খেতে দিয়েছে, টেবিলে বসে বা মাটিতে বসে খেতে বসেছো, তখন কি তোমার মনে হয় যে তোমার কোনো জায়গায় টেনশন বিল্ড হয়ে আছে? তুমি খুব রিল্যাক্স আছো, কারণ তুমি ওটা অভ্যস্ত। আবার সে অভ্যেসের কথা চলে এলো, তুমি ওটাতে অভ্যস্ত। তুমি চান করাতে অভ্যস্ত, জলটা ঠান্ডা না গরম এটা বুঝতে পারলে তুমি অভ্যস্ত। তুমি ঘুমোতে যাওয়াতে অভ্যস্ত, তুমি সাইকেল চালাতে অভ্যস্ত। আচ্ছা, সাইকেল চালাতে গেলে কি ঘাটটা খুব শক্ত হয়ে যায়? আমি সাইকেল চালাচ্ছি, আমার ঘাটটা খুব শক্ত, আড়ষ্ট হয়ে সাইকেল, এটা কবে হয়েছিল? যেদিন তুমি প্রথম সাইকেল চালানোর জন্য সাইকেল শিখতে গেছিলে, সেদিন দেখবে তোমার অনেক কিছু, তুমি যদি নিজেকে একটু ভাবনায় আনো, তাহলে দেখবে অনেক কিছু তোমার খুব টেন্সড হয়েছিল, ভয় লাগছিল যদি পড়ে যাই, যদি ধাক্কা মেরে দিই। সেই কারণে এই সংশয়গুলো তোমার শরীরকে অনেক রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। সেটা ঘাড়ে করেছিল, হাতে করেছিল, পায়ে করেছিল, বিভিন্ন জায়গায় করেছিল। কিন্তু যখন আমরা ন্যাচারালি থাকি, আমরা যখন খুব স্বাভাবিক থাকি, কারণ নেচারই হচ্ছে একমাত্র শিক্ষা দেয় আমাদের, নেচার থেকেই সমস্ত কিছু। কারণ
নেচার আমাদের এই শরীরটা, আমি ক্লাসের প্রথম দিনও এই কথা বলেছিলাম, এই শরীরটা একটা অত্যাধুনিক যন্ত্র। মানে এটা যদি ঈশ্বর বলে কেউ থেকে থাকে, আমি বিশ্বাস করি না, ঈশ্বর বলে যদি কিছু থেকে থেকে থাকে, তাহলে ঈশ্বরের এক অসম্ভব সৃষ্টি হচ্ছে মানুষের দেহ। যে কি করে এই দেহের মধ্যে এতগুলো কাজ একসঙ্গে চলছে, ওই রিচুয়ালসের মতো এতগুলো কাজ একসঙ্গে চলছে। হার্টের কাজ করছে, লাংয়ের কাজ করছে। যতক্ষণ না বিকল হচ্ছে ততক্ষণ আমরা সেগুলো আছে বলেই মনে করতে পারি না। যতক্ষণ না মশা কামড়াচ্ছে ততক্ষণ আমরা ব্যথাটা অনুভবই করতে পারি না। মানে এতটাই ন্যাচারাল, এতটাই ন্যাচারাল, এতটাই স্বাভাবিক। তা আমাদের দেহ যেরকম স্বাভাবিক আছে, দেহ যেমন স্বাভাবিকভাবে কাজকর্ম করে যাচ্ছে, কিন্তু দেখা গেল যে হাঁটুতে খুব প্রবলেম। ওই শ্রাবণীর হাঁটুতে কোমরে প্রবলেম আছে, তাই তো? শ্রাবণী, সর্বাণী, না শ্রাবণী, শ্রাবণী কোথায় কোথায় প্রবলেম, হাঁটু না কোমর? কোমরে প্রবলেম, কোমরে প্রবলেম। তবে তাহলে এই কোমরে প্রবলেম যেই হয়ে গেল, এইটা ন্যাচারালি তখনও বুঝতে পারলো কোমর বলে আমার একটা জিনিস আছে ভাই। কোমরে প্রবলেম হওয়ার পর বোঝা গেল যে ওটা তো একটা খুব কষ্টটা পেলে বোঝা গেল এটা এটা কষ্টদায়ক একটা জায়গা। কিন্তু ছোটবেলায় কি মনে হয়েছিল কোমরে আমার প্রবলেম আছে? হয়নি। গাছে উঠে যেত, কোনো অসুবিধা নেই, লাফাতে ঝাঁপাতে কোনোতে প্রবলেম হয়নি। এখন ভেবে পা দিতে হচ্ছে। সুতরাং আমি আমার আমার মাসেলসকে রিল্যাক্স কোথায় রাখবো, কিভাবে রাখবো, এটা এটা আমি যেভাবে অভ্যস্ত, বাড়িতে যেভাবে, সাধারণ জীবনে যেভাবে অভ্যস্ত, মঞ্চে আমি যেন সেভাবেই থাকি। মঞ্চে অধিক আর কিছু করার দরকার নেই। এখন হিমাদ্রি যখন হাতুড়ি দিয়ে পিটবে, তখন হাতুড়িটা ধরার জন্য হাতের মধ্যে একটা টেনশন তৈরি হবেই, এটা ন্যাচারালি হবে। তাহলে কিছুই নয়, বাড়িতে একবার হাতুড়ি দিয়ে পিটিয়ে দেখে নিলাই ভালো। এবার দেখা গেল মঞ্চে গিয়ে আমাদের কিছু তো নকল করতে হয়, ইমিটেট করতে হয়। যে হাতুড়ি যেটা, সেটাও সম্রাট তৈরি করে দিয়েছে, খাঁচার মতো হাতুড়িও তৈরি করে দিয়েছে। হাতুড়িটা দেখতে খুব ভারী, কিন্তু হাতে দিলে মনে হচ্ছে খুব হালকা। দেখবে মাঝে মাঝে সিনেমায় বড় বড় অভিনেতাদেরও দেখেছি আমি, যে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তার আগে দৃশ্যে দেখালো যে প্রচুর পরিমাণে জামা কাপড় আলমারি থেকে বার করছে আর সুটকেসের মধ্যে ছুঁড়ে 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 দিচ্ছে, দিয়ে তারপর ঘাড় 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 করে চেনটা লাগালো, লাগিয়ে ব্যাগটা নিয়ে যাচ্ছে যখন, তখন বোঝা গেল যে ব্যাগের মধ্যে আর কিছু নেই। কারণ সে এতই তার ব্যাগটা ধরতে গেলে, ওই ভারী ব্যাগটা নিতে গেলে যে যে জায়গায় টেনশন ক্রিয়েট করা দরকার, উনি তো ভারী ব্যাগটা নেননি। ওনাকে তো, অভিনেতাকে তো আর ভারী ব্যাগ অত কিছু দিয়ে হয়নি, ওটা একটা ব্যাগ দিয়ে দেওয়া হয়েছে, একটা সুটকেস দিয়ে দেওয়া হয়েছে। তখন অভিনেতাকে অভিনয় করতে হবে যে সুটকেসটা ভারী না হালকা। হিমাদ্রিকে অভিনয় করতে হবে যে হাতুড়িটা কতটা ভারী এবং কতখানি লোহা সে বেঁকাতে চাইছে। তাহলে এই এই কাজটা করতে গেলে আমি কি করব না, আমি আগে একবার বাইরে অভ্যেস করে নেব। আমি হাতুড়িটাকে ধরে একটা অরিজিনাল হাতুড়ি নিয়ে দেখে নেবো যে হাতুড়িটা হাতে নিলে তার ওয়েট কিরাম লাগে, তার কোথায় আমার টেনশন ক্রিয়েট হচ্ছে। তারপর আমি সেই হাতুড়িটাকে দিয়ে আমি মঞ্চের মধ্যে গিয়ে হাতুড়ি দিয়ে আমি আমার কাজ করব। তার মানে আমি আমার নিজের মতো করে করে নেব। তাহলে রিল্যাক্সেশন অফ মাসল নিয়ে খুব বেশি ভাবনার দরকার নেই, শুধু রিল্যাক্স থাকার দরকার, বি ন্যাচারাল, খুব নর্মাল থাকার দরকার। এখন এখানেই গিয়ে বলা হলো যে শ্রাবণী নর্মাল নয়। কেন নর্মাল নয়? ওর কোমরে প্রবলেম আছে। তাহলে হ্যাঁ, হ্যালো হ্যালো, এই উদাহরণটা তুমি একদিন আমায় বলেছিলে যে মাটি থেকে উঠে আমার কাজ করতে একটু অসুবিধা হবে। আমরা অভিনেতা অভিনেত্রীদের চাই, তোমার বয়সের অভিনেতা অভিনেত্রীরাও কাজ করবে, এবং তোমার বয়স কেন, তোমার থেকে আরো অনেকের আছে কাজ করে, সে বাধাটা অতিক্রম করেই কাজ করবে। কিন্তু আমার এটা ও ক্ষেত্রে বলা নয়, বলার অর্থ হলো এটাই
যে একটা নির্দিষ্ট টাইম আছে, যে টাইমটা আমরা স্বাভাবিক জীবনে ন্যাচারাল রাখার জন্যে, সচল রাখার জন্যে আমাকে কিছু প্র্যাকটিস করতে হবে। অভিনেতাদের এই হচ্ছে মুশকিল। অভিনেতা যেই বললো আমি অভিনয় করব, সঙ্গে সঙ্গে অভিনয় শব্দটার মধ্যে দিয়ে প্র্যাকটিসটা চলে এলো। যে তোমাকে কিছু ভাই প্র্যাকটিস করতেই হবে। তুমি প্র্যাকটিস না করলে তুমি অভিনেতা হিসাবে কাজ করতে পারবে না। সেটা তুমি কণ্ঠের প্র্যাকটিসই বলো, জিভের প্র্যাকটিসই বলো, জিভকে কিভাবে প্র্যাকটিস করব, কিভাবে চোয়ালকে প্র্যাকটিস করব, কিভাবে চোখকে প্র্যাকটিস করব, কিভাবে সংলাপ বলাকে প্র্যাকটিস করব, এই প্র্যাকটিস আমাকে করতেই হবে। তার মধ্যে এই প্র্যাকটিসটা হলো যে কি করে আমি ন্যাচারাল থাকবো, কি করে আমি নর্মাল থাকবো। আর নর্মাল থাকতে গিয়ে দেখা যায় যে, এর আগের দিনও তোমাদের বলেছি যে আমাদের যে সমস্ত জায়গাগুলো শরীরে জোর আছে, যেগুলো জোড়া জোড়া, কোমর একটা জোর আছে, হাঁটুতে জোর আছে, যেসব জায়গাগুলো জোর আছে, এই জোর জায়গাগুলোই পরবর্তীকালে প্রবলেম তৈরি করে। খুব কম লোক আছে যে কম লোক আছে দেখবে যে হাতের এইখানটাতে প্রবলেম, কম লোক, নেই তা নয়, ফ্রোজেন শোল্ডার আছে, এইখানটা প্রবলেম হয়, তারপর অনেকের রিস্টের জায়গায় প্রবলেম হয়। কিন্তু এইখানটা প্রবলেম, এই জায়গাটায় প্রবলেম হয়েছে, যে জায়গাটা বেঁকানো যায় না, চোরানো যায় না, সেই জায়গাটা প্রবলেম হয়েছে। সেই জায়গায় ফোড়া হতে পারে, ঘা হতে পারে, অন্য কিছু হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, ভেঙে যেতে পারে হাড়। কিন্তু নর্মালি অ্যাক্সিডেন্ট বাদ দিচ্ছি, অ্যাক্সিডেন্ট তো কোনো আজ পর্যন্ত কোনো এরকম এক্সারসাইজ তৈরি হয়নি যে এক্সারসাইজ করলে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায়। অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট হলে তো যাবে, যা যা ইচ্ছে হবে। আর কিন্তু অ্যাক্সিডেন্ট ছাড়া আমি বলছি যে আমাদের যাবতীয় ব্যথা, যাবতীয় আড়ষ্টতা সব কিছু আসে জোর অংশে। আমাদের দেহের যেসব জায়গায় জোর আছে, এই জোরের জায়গাগুলোতেই আড়ষ্টতা আসে। খুব ভালো করে দেখবে, মানে মন দিয়ে বলার চেষ্টা করবে যে প্রথম ফুটবল খেলতে নেমেছিলে, যে প্রথম সাইকেল চালাতে নেমেছে, যে প্রথম 2 চাকা বা 4 চাকা চালাতে নেমেছে, সবাই বুঝতে পারবে যে কেমন শরীরের মধ্যে একটা আড়ষ্টতা চলে আসে। কিন্তু সেই আড়ষ্টতা যেটা আসে সেটা শুধুমাত্র জোরের জায়গাগুলো আসে। তাই জোরগুলোকে একটু তেল মোবিল দেওয়া দরকার। থিয়েটারের যে ব্যায়ামগুলো এনএসডিতে করানো হয় বা অন্যান্য বিভিন্ন জায়গায়, অন্য যারা বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে, যারা দেহটাকে দিয়ে কাজ করে, শুধু দেহ দিয়েই সমস্ত কিছু এক্সপ্রেশনকে বার করে আনার চেষ্টা করেন, মুখাভিনয় করে যারা, দেহটাই তাদের কাছে সব। কারণ অভিনয়টা মুখ, অভিনয়ের মধ্যে কোনো শব্দ নেই। তাদের প্র্যাকটিসগুলো একটু আলাদা প্র্যাকটিস, তাদের আরো নিবিড় প্র্যাকটিস করতে হয়। কিন্তু অভিনেতাদের মোটামুটি একটা প্র্যাকটিসের মধ্যে থাকা দরকার। সেই প্র্যাকটিস হচ্ছে জোরগুলোকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো, বা জোরগুলোকে, যে জায়গাটা জোর সেই জায়গাটা একটু নাড়ানো, সেই জায়গাটাকে নাড়িয়ে নিলে খুব রিল্যাক্স থাকা যায়, শরীরটা রিল্যাক্স থাকে। এবং যেদিন আমি অভিনয় করব সেদিন তো করতেই হবে, সেদিন মঞ্চে ওঠার আগেও একবার করে আমি পুরো শরীরটাকে একবার ঝাঁকিয়ে নিলাম। ইভেন এরকম ঘটনা তোমাদের ঘটে, যেটা আমরা ধরো যখন অনেককে নিয়ে ওয়ার্কশপ করতে যাই, তখন এই জিনিসগুলো করা সম্ভব হয়, এমনি একা একা করা সম্ভব হয় না। যে খুব হুল্লোড়ের মিউজিক একদম, মানে কি বলবো, ডিজে চালিয়ে তার সঙ্গে নাচ, যে নাচটার মধ্যে আবোল তাবোল আছে, যে নাচটার মধ্যে কোনো নির্দিষ্ট নেই, তার সারা দেহের রক্ত সঞ্চালন, পা থেকে মাথা পর্যন্ত তার সারা দেহের রক্ত সঞ্চালন, এই সঞ্চালনটা হলে, এই রক্ত চলে গেলে আমি ন্যাচারাল থাকবো। আমি 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 সবসময়তেই তখন ওই রিল্যাক্সেশন আর মাসল নিয়ে আলাদা করে কিছু ভাবতে হবে। এমনি থাকবো, এমনি থাকা অভ্যাস হয়ে যাবে তখন। আমি একটা চরিত্রের কথা ভাবলাম, যে চরিত্রটা কুঁজো হয়ে হাঁটে, লাঠিতে ভর দিয়ে কুঁজো হয়ে হাঁটে। তো প্রথম তো আমাকে কুঁজো হয়ে, একটা চরিত্র যদি কুঁজো হয়ে হাঁটে এবং সেটা যদি আমার চোখের সামনে কাউকে দেখতে পাই, তাহলে তো খুব ভালো, তাহলে তাকে একটু দেখে নেব কুঁজো হয়ে হাঁটাটা কিরম, কুঁজো হয়ে হাঁটে, কেন কুঁজো হয়ে হাঁটে, কুঁজো হওয়ার কারণটা কি, তার কি শিরদাঁড়া বেঁকে গেছে, তার কি কোমর থেকে জোরটা কমে গেছে,
বা তার তার কি 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 প্রবলেম হয়েছে, মানে হাড়ের কি কি প্রবলেম, হাড় না হলে কেউ কুঁজো হয় না, মানে মাংসের পেশিতে কুঁজো হয় না, হাড়ের কোনো গন্ডগোল ঘটে গেছে, তাহলে সেটা ক্যালকুলেশন করতে হবে, আবার অঙ্ক কষতে হবে, কষে এবার আমাকে সেটা সেটা একটু প্র্যাকটিস করতে হবে নিজের মতো, যে এবার কোথায় কোথায় টেনশন হলে আমি আমি তো কুঁজো নই, যেহেতু আমি কুঁজো নই সেহেতু আমাকে তো কোনো কোনো জায়গায় টেনশন ক্রিয়েট করতে হবে, তবে আমি কুঁজো হব। কোনো জায়গায় রিল্যাক্স করে দিতে হবে, কোনো জায়গায় টেনশন করতে হবে, কোথায় রিল্যাক্স করব কোথায় টেনশন, এরম নয় যে এরম মানে কোটি কোটি মুভমেন্টস আছে, সেই কোটি কোটি মুভমেন্টস নিয়ে কোনো জায়গা আলোচনা করা সম্ভব। এটা তখন তোমাদের নিজেদের কি করতে হবে, নিজেদেরকে ভেবে নিয়ে করতে হবে, নিজেদের জায়গা থেকে ভেবে নিয়ে করতে হবে যে কিভাবে আমি কিভাবে কিভাবে আমি এটা এটা করতে পারি। বা এর আগের দিন তোমাদের অ্যানিম্যাল ইনস্টিংক্টের কথা বলছিলাম, যে অ্যানিম্যাল ইনস্টিংক্টের যে সমস্ত বিহেভ, সেই বিহেভের প্র্যাকটিসটা কিভাবে করা যায়, কোন জায়গা থেকে বিহেভের প্র্যাকটিসগুলো করা যায়। আমাদের আমাদের শরীরটাকে ফ্লেক্সিবল করতে গেলে আমি বেড়ালের মতো ওই রকম, বেড়াল আগে ওপরটা দেখে নেয়, দেখে নিয়ে টাক করে লাফালো, বিড়াল নিচ থেকে মাথাটা তুলে আবার দেখে লাফালো, লাফিয়ে পুরো বডিটা তুলে দিয়ে নিচে মুখ করে দেখে তারপর আবার ঘুরে গিয়ে, কারণ তার এই ঘাড়ের থেকে আমাদের যে ঘাড়ের ওপরে বসানো আছে, ঘাড়ের ওপরে মাথাটা বসানো আছে, বেড়ালের তা নেই, বেড়ালের শিরদাঁড়াটা সোজা চলে গেছে মাথা পর্যন্ত, ফলে ও শিরদাঁড়া সে যে কোনো দিকে বেঁকাতে পারে, সাপ আরও পারে, কুমির আরও পারে, টিকটিকি পারে, যাদের শিরদাঁড়াটার সঙ্গে আলাদা করে মুন্ডুর জায়গা নেই, সেটা তারা পারে, গরু পারে না, কিন্তু গরুর পক্ষে সেটা সম্ভব না, দেহের পক্ষে ওটা সম্ভব না। গরু দেখবে তার ল্যাজটাকে ব্যবহার করে, ল্যাজ দিয়ে সে ওড়ায়, কিন্তু অনেকটা মুখ ঘুরিয়ে সেই মুখটা একদম পেছন দিকে আনতে পারে না, আটকে যায়। তাহলে মানুষের সেই প্রতিবন্ধকতা আছে, সেই প্রতিবন্ধকতা কখনোই তুমি ওভারকাম করতে পারবে না যেটা ন্যাচারালি নয়, যেটা ন্যাচারালি নয়। কারা পারে, জিমন্যাস্টিক যারা করে পারে, আমরা এই অলিম্পিকে জিমন্যাস্টিক দেখছিলাম, হ্যাঁ অবাক হয়ে যাচ্ছিলাম কি করে এটা সম্ভব, যা ইচ্ছে তাই করছে, মানে যে শরীরটাকে নিয়ে, সেটা আলাদা প্র্যাকটিস, ওটা 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 জিমন্যাস্টিক করার জন্য ওই প্র্যাকটিসটা করেছে, আমরা জিমন্যাস্টিক করছি না। আমরা চাইছি যে আমাদের শরীরটা যেন বি ন্যাচারাল থাকে, আমরা যেন সবসময় ন্যাচারাল থাকতে পারি মঞ্চের মধ্যে, খুব প্রয়োজন না ছাড়া যেন কুঁজো হয়ে না যায়, যদি চরিত্র কুঁজো হয় তবে কুঁজো হতে পারি, না হলে কুঁজো কুঁজো হব না, সোজা থাকবো। কেন সোজা থাকবো না, সোজা থাকবো এই কারণেই যে আমরা যে কথাগুলো বলি সে কথাগুলো, মানে ধরো আমি যদি সোজা হাত বাড়াই, সোজা হাতটা বাড়ালাম, এই হাতটা আমার অনেক দূর পর্যন্ত বাড়ানো যায়, বেশ খানিকটা দূর পর্যন্ত বাড়ানো যায়, মানে আমার হাতের দৈর্ঘ্যের ওপর, কিন্তু আমার কথাটা যেই আমি বলছি সেই কথাটা অনেক দূর পর্যন্ত চলে যায়, সেই কথাটা অনেক দূর পর্যন্ত পাঠাতে গেলে কতগুলো টেকনিক আছে, এই টেকনিকগুলো খুব ন্যাচারাল টেকনিক, কারণ এটা তো আমরা পাঠাই। আমার বাড়ির একতলা থেকে দোতলাতে যখন ডাকতে হয় কাউকে, তখন তো আমি পারি ডাকতে, এরম নয় যে আমি ডাকতে পারি না তাকে। আবার আমার খাটে বসে পাশে যে বসে আছে তাকে তো আমি দোতলার মানুষের মতো করে ডাকি না, পাশের বাড়ির কাকিমাকে ডাকতে গেলে যে ও কাকিমা বলে ডাকি, সেটা তো আমি আমার পাশের লোকটাকে ডাকি না, মানে এগুলো তো ন্যাচারালি আমরা জানি, আমরা প্রত্যেকে জানি। এই এইগুলোই থিয়েটারের এই দূরত্বটা বজায় রাখা, এবং কেন সোজা রাখা, কেন সোজা সোজা, অকারণে কেন না ঝোঁকা, অকারণে কেন চিন ডাউন না করা, অনেকে প্রবণতা আছে চিন ডাউন করে কথা বলা, এটা বি ন্যাচারাল নয়। চিন ডাউন হয়তো কোনো একটা নির্দিষ্ট সময় চিন ডাউন হবে, মাস্টারমশাই বকেছে, ছাত্র চিন ডাউন করে দাঁড়িয়ে আছে, বাবা বকছে দাঁড়িয়ে আছে, কিন্তু সে সবসময় চিন ডাউন করতে পারে না। চিন ডাউন করলে কি হয়, যে সে যে হাতটা বাড়ালো সোজা যতদূর গেল, শব্দটা সে যখন ছাড়ছে সেটা সোজা দর্শকের দিকে যাচ্ছে, আর যেই মাথাটা নিচু করলো শব্দ চলে যাচ্ছে পায়ের দিকে, অর্থাৎ ফ্লোরের দিকে, ফলে শব্দ ফ্লোরে গিয়ে একটা বাউন্স করছে, ফলে শব্দ পরিষ্কার হচ্ছে না। আই লেভেল সবসময়তে আই লেভেল, আই কন্ট্যাক্ট লেভেল অভিনেতা চোখে চোখে হওয়া দরকার, অভিনেতা কোঅ্যাক্টরের চোখের দিকে তাকে,
বিশেষ বিশেষ ক্ষেত্র বাদ দিয়ে আবার বলছি, হেডমাস্টারের চোখের দিকে তাকিয়ে কথা বলবে, তাহলে হেডমাস্টারের পার্সোনালিটি থাকবে না। তার পার্সোনালিটি হলে তার চোখের দিকে তাকিয়ে আমি কথাই বলতে পারবো না। কিন্তু এমনি বন্ধুর সঙ্গে কথা বলছি, তাও চোখে চোখ রাখতে পারছি। চোখের দিকে চোখ রাখলে মুখ সোজা হয়ে যায়, আর মুখ সোজা হয়ে গেলেই তার কথাগুলো সোজাসুজি। আবার অনেকে দেখবে এই থিয়েটার, আমাদের এই পুয়ার থিয়েটারের মধ্যে অনেকে দেখবে মাইক ঝোলানো থাকে, তো এরা মাইকটা ঝোলানোর জন্য মুখটা এরা উঁচু করে সংলাপ বলে মাইকে যাওয়ার জন্য, কিন্তু জানে না যে আমি মুখটা যদি উঁচু করি তাহলে আমার ভোকাল কর্ডের উপর টান পড়ে, ফলে এখানে আমি সব কটা বলতে পারি না, আর আমার ঘাড়ে একটা টেনশন ক্রিয়েট হয়, যে টেনশনটা স্বাভাবিক নয়। আমরা তো স্বাভাবিকভাবে কথা বলি না। এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে সবসময়তে ন্যাচারাল থাকার দরকার, সবসময়তে স্বাভাবিক থাকার দরকার। এই স্বাভাবিক থাকাটাই রিল্যাক্সেশন অফ মাসেলসের প্রধান কারণ হচ্ছে স্বাভাবিক থাকা। সুরজিৎ, কি বুঝছিস বল। শুনতে পাচ্ছি না, মাইক্রোফোনটা মুখে নিয়ে আয়। আবার ওই মাইক্রোফোন মুখ থেকে সরে গেছে, দেখ। হ্যাঁ। হুম। চরিত্রটা করা যাবে। আর তুই তো নিজে আবার ট্রেনার, তাই তো? ট্রেনার মানে ও হচ্ছে, সুরজিৎ হচ্ছে এই এই যে সমস্ত বিভিন্ন জায়গায় যে ব্যায়াম করার যে সেন্টারগুলো আছে, কি সেন্টারটাকে বলে? হ্যাঁ, জিমের ট্রেনার। এই জিমের ট্রেনার যে, ও কিন্তু আমার এই স্বাভাবিক থাকা আর এই টেনশন ক্রিয়েট করাটা ও খুব ভালো অনুভব করতে পারবে। কারণ এই এই ট্রেনার যারা যারা ট্রেনিং দেয়, তারা তো নিজেরাও ট্রেনিং নিয়েছে। সুতরাং এই বিভিন্ন জিমের বিভিন্ন অ্যাপারেটাস দিয়ে যখন কোনো একটা পার্টিকুলার মাসেলসকে খুব স্ট্রং করার দরকার হয়, তখন সেখানে সেখানে একটা টেনশন অটোমেটিক্যালি বৃদ্ধি করা হয়, কোনো কিছু টেনে, কোনো কিছু রিল্যাক্স করে, তাই তো? একদম একদম তাই। আমরা যখন এই এই যে আমরা যদি পায়ের থাইটাকে করতে চাই, পায়ের থাইটাকে যদি আমার ঠিক করার দরকার হয়, তাহলে তার একটা ট্রেনিং আছে, তার নির্দিষ্ট একটা এই ট্রেনিংটা ও জানে যে কোনখানটায় কিভাবে করলে এই থাইটাকে যেটা, ধরো একটি ছেলে পুলিশ ইন্সপেক্টরের পার্ট করবে, তা পুলিশ ইন্সপেক্টর যে পার্টস, যাকে যাকে দৈহিকভাবেও খুব স্মার্ট থাকার দরকার, দৌড়তে পারবে, ধরতে পারবে, অনেক কিছু কাজ তাকে করতে হয়। এখন সে এমন একটা প্যান্ট পরলো, প্যান্ট পরার পর দেখা গেল যে থায়ের কাজটা আর লাখটাক লাখটাক করছে, তখন সে তাকে পুলিশ ইন্সপেক্টর মানাবেই না, তখন একটা হাস্যকর জায়গায় চলে যাবে। ফলে আমাদের এই এই এক্সারসাইজের মধ্যে দিয়ে কার কোথায় কি খুঁত আছে, এই খুঁতগুলো পরবর্তীকালে নিজেরা নিজেদের ঠিক করে নিতে হয়, যে এটা আমার খুঁত, আমার খুঁতটা আমাকে সারাতে হবে। এবং অভিনেতাদের জিমে যাওয়াটা খুব প্রয়োজন। যারা যারা সিরিয়াসলি অ্যাক্টিং করতে চায়, সেই অ্যাক্টিং এর জন্য দেখবে সিনেমার অ্যাক্টিং এর ক্ষেত্রে ওই অভিনেতারা, তারা বিভিন্ন বিভিন্ন চরিত্রের জন্য কখনো 10 কিলো ওয়েট বাড়াচ্ছে, কখনো 5 কিলো ওয়েট কমাচ্ছে, কখনো সিক্স প্যাক নিয়ে আসছে, কখনো হাতের মাসেলসটাকে ঠিক করছে। এখন যেহেতু সেখানে একটা সেটা একটা খুব বড় স্প্যান, বড় একটা স্কেলের জায়গা, প্রচুর পয়সা, প্রচুর অর্থ, সেখানে এবং প্রচুর প্রতিযোগিতা। আমাদের এই পুয়ার থিয়েটারের ক্ষেত্রে সেই প্রতিযোগিতাটা নেই, কিন্তু নিজেদের স্বাভাবিক রাখার জন্যে, নিজেদের স্বাভাবিক জীবনযাত্রা রাখার জন্যে আমাদেরকে কিন্তু এক্সারসাইজ করতেই হবে। এক্সারসাইজ করতে হবে শুধুমাত্র
স্বাভাবিক, মঞ্চে স্বাভাবিক থাকবো এর জন্য। মঞ্চে স্বাভাবিক থাকবো, সাদা কাগজ হতে হবে। সাদা কাগজে কালি ফেললে বোঝা যায়, কালো কাগজ হলে, ময়লা কাগজ হলে তাতে কালি ফেললে বোঝা যায় না। আমার সাদা কাগজ দরকার, যেখানে আমি কালি ফেলতে পারি। আমি যখন জীবনে প্রথম অভিনয় করতে মঞ্চে উঠেছিলাম, তখন আমি এখনো রিকল করতে পারি, আমার আড়ষ্টতা আমি নিজেই অনুভব করতে পারতাম। মানে পারতাম, মানে ওটা যে আড়ষ্টতা সেটা বোঝার মতো ক্ষমতা আমার ছিল না, কিন্তু আমি যে আড়ষ্ট এটা বুঝতে পারতাম। কেন আড়ষ্ট, আমি খালি ভাবতাম আমি তো এই বাবা, এবার টেলিফোন করছি, আমি নাটকের মধ্যে টেলিফোন করছি, ফোনটা তুলেছি। এখন ফোনটা তুলে তো নর্মালি কথা বলি, আমি একটা ফোন তুললে তো সে ফোনটা তুলে তো নর্মালি কথা বলবো। নর্মালি যখন কথা বলবো তখন এইখানে আমার হাতের এইখানে তখন নির্দিষ্ট একটা গ্যাপ তৈরি হবে। এই গ্যাপটা তৈরি হচ্ছে না, আমার হাতটা বুকের কাছে জড়ো হয়ে গেছে, বা আমার এই এই আঙুলটা গালের মধ্যে ঢুকে। শুধু কিছুই নয়, এগুলো এগুলো হচ্ছে আমার নার্ভাসনেস, বা ঘাড়টা শক্ত হয়ে গেছে, ঘাড়টার মধ্যে যে ফ্লেক্সিবিলিটি আছে সে ফ্লেক্সিবিলিটি নেই, হাঁটুটা কাঁপছে। এগুলো বাজে অভিনয়ের ক্ষেত্রে খুব মানে অভিনয় ধরা পড়ে যায়। এই প্র্যাকটিসের মধ্যে দিয়ে রিল্যাক্সেশন অফ মাসলটাকে আমি বোঝাবার জন্য অনেকটা ব্যয় করেছি। শুধু এত কিছু বলার পর আবার বলে দিই যে স্বাভাবিক থাকতে হবে, স্বাভাবিক থাকতে পারাটাই অভিনয়ের ক্ষেত্রে জরুরি, স্বাভাবিক থাকা। আর একটা কথা যেটা প্রতিদিন আমি একবার করে মনে করাই, প্রতিদিন একবার মনে করাই, সেটা হচ্ছে লাইন্স বিটুইন অ্যান্ড সাবটেক্সট। একটা চরিত্রের সমস্ত কিছু দাঁড়িয়ে থাকে সাবটেক্সটের ওপর। এই সাবটেক্সট সম্পর্কে আমি অলিভিয়ার মুখ থেকে কিছু শুনতে চাই। হোয়াট ইজ দ্য সাবটেক্সট? সাবটেক্সট বলতে তুমি কি বোঝো? আরো ডিটেলসে যা, উদাহরণ দিয়ে। গুড। হ্যাঁ, এই একটু শ্রাবণী একটু সাবটেক্সট সম্পর্কে বলো তো। শ্রাবণী, সাবটেক্সট, সাবটেক্সট বলতে কি বোঝো? না, নগ্ন করে না বলতে কি বোঝালে? না, আমার ঠিক মানে আমার বুঝতে একটু অসুবিধা হচ্ছে। একটা হতে পারে যে নগ্ন করব না অর্থ হচ্ছে সাবটেক্সট শুড বি সাবলাইট। সাবটেক্সট সবসময় সাবটেক্সটই থাকবে, সাবটেক্সট কখনো টেক্সট হয়ে যাবে না।
মানে সেটা 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 প্রকাশিত হবে তার অভিনয়ের মধ্যে দিয়ে, সেটা প্রকাশিত হবে না। ও এইটাকে তুমি যদি মিন করতে চাও তাহলে তোমার কথাটার মানেটা ঠিক আছে আর কি। তুমি কি এটাই মিন করতে চাইছো? মানে চরিত্রের ভিতরটা উন্মুক্ত হচ্ছে, তার যে চরিত্র রাখা, যে সংলাপ রাখা আছে সেই সংলাপের মধ্যে দিয়েই। এরম নয় সাবটেক্সট ক্লিয়ার করার জন্য আমি সংলাপটাকে পাল্টে দিলাম, যে নাট্যকার যে সংলাপ লিখেছে তা সেটা দিয়ে ঠিক সাবটেক্সট হচ্ছে না, আমি একটু সংলাপ পাল্টে নিয়ে তাহলে সাবটেক্সটটা পরিষ্কার হবে। সেটা নয়, মানে ওর মধ্যেই যেটা যেটা লাইন্স বিটুইন, বা যেটা নিচের মধ্যে ফল্গু ধারার মতো যেমন নিচের মধ্যে শুয়ে আছে, নিচের মধ্যে মেলে আছে। হ্যাঁ, যেমন গঙ্গার যে স্রোত, সেই স্রোত ওপরের স্রোতটা যেটা থাকে, নিচের স্রোতটা একদম নিচের স্রোতটা আলাদা থাকে। তাহলে ওপরের স্রোতটা তো মানুষ দেখতে পাচ্ছে, নিচের স্রোতটা তো মানুষ দেখতে পাচ্ছে না। মানুষ নিচের স্রোতটা, ভেরি গুড, নিচের স্রোতটা হলো সাবটেক্সট। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এই সাবটেক্সটকে কি ভ্যালু অ্যাড করতে পারো সুরজিৎ? সম্রাট ট্রেনে আছিস না? সুরজিৎ, আচ্ছা 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 আচ্ছা, সাবটেক্সটটা বুঝে উঠতে পারেন। হিমাদ্রি বলো তো। হ্যাঁ, ঠিক বলছো, ঠিক বলছো, বলো আর কি। বায়োগ্রাফি একটা তৈরি করার, চরিত্রের ডিটেলস যেটা টেক্সটের মধ্যে বর্তমানটা লেখা থাকে, তার অতীতটাকে তৈরি করতে হয়, অতীতটার মধ্যেই সাবটেক্সট থাকে। ঠিকই বলছো, ঠিক ঠিক ঠিক। বলো, বলো। ইমাজিনেশন করার জন্যই সাবটেক্সটটা ঠিক হলে তবে ইমাজিনেশন ঠিক হয়। আবার সাবটেক্সট বদলে গেলে ইমাজিনেশনও বদলে যায়। মানে ইমাজিনেশন ডিপেন্ড অন দ্য সাবটেক্সট, সেই যে সাবটেক্সটের কথাটা অভিনেতা বা অভিনেত্রী ভাবছে। ইমাজিনেশন ঠিক করে নিয়ে সাবটেক্সট হয় না, সাবটেক্সট ঠিক করার পর ইমাজিনেশন, তার ভিত্তিতে দাঁড়িয়ে একটা ইমাজিনেশন তৈরি করা যায়, তার ভিত্তিতে দাঁড়িয়ে একটা কল্পনা তৈরি হয়, একটা কল্পিত একটা রূপ তৈরি হয় তার। ধরো ধরো আমি আমি বলছি মহিষাসুরকে মহিষাসুরকে দেবী মারছেন। এটা যদি এই মহিষাসুরকে দেবী মারছে, এই মূর্তিটা এক এক জায়গায় এক এক রকম, এক একটা মানুষ এক এক রকম ভাবে সাবটেক্সট পাল্টে যাচ্ছে। দেখো, যে শিল্পী করছে সেই শিল্পী এলাম, অনেক সময় এটা ক্লাবের অর্ডার থাকে, বাদ দাও। কিন্তু যদি আমি অজন্তা ইলোরায় চলে যাই, এবং অজন্তা ইলোরায় তোমরা যদি গুগলে গিয়ে লেখো ওই অজন্তা ইলোরায়তে গিয়ে যদি দেবী মূর্তি দেখো, সেই দেবী মূর্তির মধ্যে গিয়ে ভারতীয় সংস্কৃতিকে খুঁজে পাবে। সাবটেক্সট পাল্টে যাচ্ছে। এখন এই পুরুলিয়াতে যে ছৌ নাচ হয়, তোমরা দেখেছো সবাই, ছৌ নাচ দেখেছো সবাই? পুরুলিয়াতে ছৌ নাচ হয়, মহিষাসুর মর্দিনী। হ্যাঁ, মুখোশ পরে তারা নৃত্য করে। এই ছৌ নাচে একটা সময় ছিল যে ছৌ নাচে দুর্গা অসুরকে মারতো না, অসুর জিতে যেত, অসুর জিতে বেরিয়ে চলে যেত, অসুরকে মারতে পারতো না দুর্গা। কারণ পুরুলিয়ার লোকেরা ভাবতো, যেহেতু পুরুলিয়ার লোকেদের গায়ের রং কালো এবং তারা প্রচন্ড বলশালী, যেহেতু অনেকটা মাটি খুঁড়ে তাদের জল পেতে হয়, বছরে আমাদের এখানে যেমন সারা বছরই কিছু না কিছু ফসল ফলে, ওখানে বছরে একবার মাত্র ফসল ফলে, অর্থনীতিতে ভীষণ পুয়োর, দরিদ্র,
প্রত্যেকেই যন্ত্রণায় কাতর, কিন্তু অসম্ভব তাদের শারীরিক শক্তি। তারা নিজেদেরকে অসুর মনে করত, বলে আমরা অসুরদের বংশধর। আর দুর্গাকে না, দুর্গা হচ্ছে যারা বাইরে থেকে এসছে, আউটসাইডার। তাহলে আউটসাইডার এসে আমাদের মেরে দিয়ে চলে যেতে পারে না। কিন্তু এখন যখন এই এটা পারফর্ম হিসাবে যায়, যখন এই হিন্দু ধর্ম হ্যানত্যান ইত্যাদি বিভিন্ন জায়গা, তখন দেখা যায় যে অসুরকে মারছে। আর ইলোরাতে যদি দুর্গার মূর্তি দেখো, দুর্গা ত্রিশূল বিদ্ধ করেছে, কিন্তু তার মুখটা অসম্ভব সুন্দর, অসম্ভব করুণায়। এটা আমাদের এখানেও পাই আমরা, যে কি সুন্দর মুখ, দেখে মনেই হচ্ছে না যে এত বড় যুদ্ধ করার পর এই প্রশান্তিটা এসছে। খুব গন্ডগোলের হিন্দু ধর্মের খুব গন্ডগোলের, তুই তোমার প্রশ্নটা বলো, খুব গন্ডগোলের ব্যাপার। পুরুষের অস্ত্র দিয়ে দুর্গাকে সজ্জিত করা হয়েছে। এটা পুরুষকারের একটা পুরুষতান্ত্রিক ব্যবস্থার একটা কি বলা যেতে পারে, উল্টোটা হয়েছে ব্যাপারটা, একদম উল্টো। নারীদের থেকেই শক্তি আরোহণ করেছে পুরুষ, এবং এটা প্রমাণিত, সারা পৃথিবী জুড়ে প্রমাণিত যে নারীরাই শক্তির উৎসমূল। ম্যাসকুলাইন নয়, নারীদের মধ্যে ম্যাসকুলাইন পাওয়ার নেই, নারীদের মধ্যে দৈহিক শক্তি নয়, কিন্তু ইটারনাল পাওয়ার। যে তার অন্তরের মধ্যে সন্তানকে 10 মাস 10 দিন ধারণ করে, ওই যন্ত্রণাটা নেয়, সেই যে ইটারনাল পাওয়ার পুরুষ তার থেকে পেয়েছে। এখন এগুলো কি বলতো, এগুলো তো বিভিন্ন দর্শনগতভাবে বিষয়গুলো ঘটে। এখন গান্ধীজি পড়লে একরকম মনে হবে, নেহেরু পড়লে একরকম মনে হবে, কিন্তু আমার হ্যাঁ বলো বলো বলো। উনি তো করেছেন, উনি তো করেছেন এটা। উনি করেছেন মানে কি, উনি যখন হোমার পড়ে এলেন, উনি যখন বাইরে থেকে হোমার পড়ে এলেন, তখন এই মিথোলজিক্যাল যে ক্যারেক্টারগুলোকে তৈরি করা হলো, যে মিথোলজিক্যাল ক্যারেক্টার মানে আমি এমন একটা ক্যারেক্টার করলাম, সে ক্যারেক্টারটা কোনো চেঞ্জ হবে না, সেটা ওই ইন্দ্রজিৎ মানে ওই, লক্ষণ মানে তাকে পূজিত করতে হবে, রামকে পুজো করতে হবে। আর ইন্দ্রজিৎ যে আছে, ইন্দ্রজিৎকে বীর ইন্দ্রজিৎ হবে, কিন্তু সে লক্ষণ তাকে মারবে। মূল ঘটনা হয়নি, উনি 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 ওখানে দেখিয়েছেন যে একটা বিশ্বাসঘাতক, একটা ভীরু লক্ষণ আর বীর ইন্দ্রজিৎকে গিয়ে মেরে আসছে, এবং কৌশলগতভাবে কারণে মেরে আসছে। যে বলো, এই মায়া, এই যে মায়া শব্দটাই, মায়া বাদফাদ, এই শব্দগুলো যেগুলো এসছে, সেগুলো সবটাই মানে পুরুষতান্ত্রিক একটা ব্যাপার। পুরুষতান্ত্রিক ব্যাপারের মধ্যে মায়া টায়া এসবগুলো এসেছিল। বাস্তব জীবনে তুমি দেখবে, তোমার জীবনে তুমি যে বাস্তব জীবনে বাস করো, সেটার মতো সত্য পৃথিবীর আর কোনো জীবনে নেই। আমরা অভিনেতা যা বাস্তব জীবনে বাস করি, আমাদের অনুভূতি, আমাদের আরোহিত বিদ্যা, আমাদের পড়া, আমাদের জানা, এর বাইরে আর কিচ্ছু নেই। এখন এইখানে দেখবে মায়া শব্দটি ব্যবহার হয় সন্তানের ক্ষেত্রে। সন্তানের প্রতি একটা অসম্ভব মায়া থাকে বাবা মার। এই সন্তানের, বলো। হ্যাঁ, সেটা ওই মায়ার সাহায্য নেওয়া, যেটা এই মায়াটার মধুসূদন নিজেই বলেছেন, এবং সেটা এই মায়ার সাহায্য নেওয়াটা দুর্বলের কাজ বলে মনে করেছেন, ওটাকে কন্ডেম করেছেন। আচ্ছা, মায়া বলে ধরো, ধরো যদি এরম হয়ে যায় যে আজকে এখানে যারা আমরা যারা আলোচনা করছি এই নাটকের অভিনয় নিয়ে, মায়ার বলে আমি একটা খুব ভালো অভিনয় করে ফেললাম, পারবো না তো। বা মায়ার বলে আমি একটা খুব জয় করে ফেললাম, বাস্তব জীবনে নেই তো। বাস্তব জীবনে মায়াটা শুধুমাত্র আমার নিকট জনের প্রতি মায়া আছে, আমার গরিবের প্রতি মায়া আছে, আমার ওই যে লোকগুলো না খেতে পেয়ে মারা যাচ্ছে, না চিকিৎসা পেয়ে মারা যাচ্ছে, তাদের প্রতি একটা মায়া আছে, আমার মমতা আছে। কিন্তু এই মায়াবাদ মানে সবকিছু আগে ঠিক করে আছে, উপরওয়ালা ঠিক করে দিয়েছে, সব উপরওয়ালার ইচ্ছা বলে নিজেকে ছেড়ে দেওয়া, এটা 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 এটা
এটা খারাপ, মানে খারাপ মানে মধুসূদন সেটাকেই ব্যবহার করতে গেছিলেন যে লক্ষণের কোনো শক্তি ছিল না, মায়া তাকে জিতিয়েছে। তার লক্ষণ বীর নয়?